দর্শক, শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আমাদের সংবাদ প্রকাশের নিয়মিত আয়োজন সাম্প্রতিক। আজ আমরা এই সাম্প্রতিক অনুষ্ঠানে স্মরণ করব তারেক মাসুদ এবং মিশুক মুনিরকে। আপনারা জানেন যে আজ তাদের ১০ম মৃত্যুবার্ষিকী এবং শুধু তারেক মাসুদ এবং মিশুক মুনির নয়, আজকের এই দিনে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় চালক মুস্তাফিজ, প্রোডাকশন ম্যানেজার ওয়াসিম এবং চলচ্চিত্রকর্মী জামাল উনারাও নিহত হন এবং আরো অনেকেই আহত হন। তো তাদেরকে স্মরণ করার জন্য আমাদের এই আয়োজন। আজকে আমাদের এই আয়োজনে যুক্ত হয়েছেন প্রসূন রহমান, চলচ্চিত্র নির্মাতা ও লেখক; বেলায়েত হোসেন মামুন, তিনি চলচ্চিত্র সংগঠক ও লেখক; এবং আরো একজন আমাদের সাথে যুক্ত হবেন, তিনি রঞ্জন সেন, তিনি সাংবাদিক ও লেখক। আপনাদেরকে আমি স্বাগত জানাই। আমি প্রথমেই বেলায়েত হোসেন মামুনকে আপনার কাছে জানতে চাইবো যে তারেক মাসুদ সম্পর্কে আপনাদের যে সংগঠন মুভিয়ানা বা চলচ্চিত্র সংসদগুলোর যে সম্মিলিত প্ল্যাটফর্ম, সেখান থেকে আপনারা প্রতি বছরই তারেক মাসুদকে স্মরণ করে থাকেন, এবারও করেছেন। এই তারেক মাসুদকে স্মরণ করার পেছনে আপনাদের যে, আমি বলবো, স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর যে একটি আবেগ কাজ করে, সেই সম্পর্কে যদি আমাদের সাথে একটু ভাগাভাগি করে নিতেন। বেলায়েত হোসেন মামুন। ধন্যবাদ। আজকে 13ই আগস্ট এবং আজ তারেক ভাই, মিশুক ভাই এর প্রয়াণের 10 বছর, 10ম বছর হয়ে গেছে। মানে 10টি বছর মানে এটি একটি আমাদের জাতীয় জীবনের একটা দুঃখময় দিন আসলে, বিশেষ করে সংস্কৃতির জন্য এবং বাংলাদেশের শিল্প সংস্কৃতি এবং ইতিহাস নিয়ে যারা কাজ করেছেন তাদের জন্য। আজকের এই আপনি যেটা বললেন যে তারেক মাসুদকে বা মিশুক মনির বা আমাদের চলচ্চিত্র কর্মীদের প্রয়াণের পর আমরা তাদের স্মরণ করছি, গত 10 বছর ধরেই করছি, এবং সেটা নানাভাবে। ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ অফ বাংলাদেশ থেকে হচ্ছে, মুভিয়ানা ফিল্ম সোসাইটি করছে, এবং বাংলাদেশের অন্যান্য ফিল্ম সোসাইটি গুলো নিয়মিত তারেক মাসুদ, মিশুক মনির স্মরণ আয়োজন করে থাকেন। কেন করে থাকেন কারণ হচ্ছে তারেক মাসুদের কাজ, তারেক মাসুদের জীবনের যে সাধনা, জীবনব্যাপী যে তার যে সাধনা, সেই সাধনাকে গুরুত্ব দিয়ে আমরা তাকে মূল্যায়ন করি। আসলে আমরা সব মানুষকেই তো তাই সেভাবেই মূল্যায়ন করে থাকি। আমি যদি বলি যে মানুষের কর্মই মানুষকে বাঁচিয়ে রাখে, মানুষের কর্মই মানুষের পরিচয় ইনফ্যাক্ট। তো তারেক মাসুদের কর্ম বা মিশুক মনিরের কর্ম বা তাদের জীবনব্যাপী যে সাধনা, সেই সাধনার জায়গা থেকে তাদের যে অবদান আমাদের জীবনে, আমাদের সংস্কৃতির বিকাশে, আমাদের চলচ্চিত্র সংস্কৃতির একটা অংশ কেবল চলচ্চিত্র, এবং সেই চলচ্চিত্রকে ধরে তারেক মাসুদ, মিশুক মনিরকে আমরা হয়তো কম পেয়েছি একটু, কিন্তু তারেক মাসুদকে তো পুরো জীবনটা জুড়ে আমরা পেয়েছি। চলচ্চিত্র সংসদ আন্দোলনে, চলচ্চিত্র সংস্কৃতির এমন কোনো ক্ষেত্র নেই যেখানে তারেক মাসুদের চিন্তা, তারেক মাসুদের তৎপরতা ছিল না। সেটা চলচ্চিত্র নির্মাণে, সেটা চলচ্চিত্র সংসদ আন্দোলনে, সেটি বিকল্প ধারার চলচ্চিত্র আন্দোলনের সূত্রপাতে, এবং সে আন্দোলনকে বেগবান করতে বা আমাদের দেশে যে প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব যেটি হয়েছে কোন একটি সংগঠনের ব্যানারে, যেটি শর্ট ফিল্ম ফোরাম আয়োজন করে, সেই উৎসবেও তারেক মাসুদের আসলে মুখ্য ভূমিকা ছিল। আমি বলবো যে অন্যতম মুখ্য ভূমিকা ছিল। তো এই যে বিস্তৃত একটা জীবন তারেক মাসুদের, সেই জীবনকে আমরা আসলে সেলিব্রেট করি স্মরণের মধ্য দিয়ে, এবং আমরা স্মরণটা করি এ কারণে যে তারা তাদের জীবন, তাদের কর্ম আমাদের সাথে সার্বক্ষণিকভাবে থাকুক,
আমাদের সংস্কৃতিতে সেটি মানে জাগ্রত থাকুক, যাতে আজকের যারা তরুণ, আজকে যারা চলচ্চিত্র চর্চায় নিয়োজিত, দেশের শেকড় সন্ধান, জাতিসত্তার আহ, আত্ম উন্মোচনের যে তাগিদ একজন চিন্তাশীল চলচ্চিত্র কর্মী বা একজন সংস্কৃতি কর্মী করে থাকেন, তাদের তৎপরতা, তাদের জীবনের ভেতর তারেক মাসুদ, মিশুক মনিরের কাজ, চিন্তা প্রভাবিত করুক, তাদের স্মৃতিটা সামনে থাকুক, এবং তারা আজকের যারা কাজ করছেন, যারা আগামী দিনে কাজ করবেন, তারা যেন তারেক মাসুদ, মিশুক মনিরের কাজের ভেতর দিয়ে নিজেকে নিজেকে হারিয়ে না ফেলেন। সেজন্য আমরা তাদেরকে নানাভাবে স্মরণের ভেতর দিয়ে জাগ্রত রাখার চেষ্টা করি, এবং তারা জাগ্রত আছেন, তারা আমাদের সাথে প্রাত্যহিকভাবে আছেন। তারেক মাসুদ, মিশুক মনিরের স্মৃতি, তারেক মাসুদ, মিশুক মনিরের জীবন সাধনা সবই আমাদের প্রাত্যহিক জীবনাচরণের ভেতরে আছে। আমরা এমন কোনো দিন নেই যেদিন তাকে স্মরণ করছি না, এমন কোনো দিন নেই যেদিন তাদেরকে আমরা কোনো বাহাসে, কোনো তর্কে, কোনো আড্ডায় আমরা তাদের চিন্তাকে নিয়ে আলোচনা করছি না। আহ, এমন কোনো ঘটনা নেই যে ঘটনার ভেতর দিয়ে আমরা সেটা উপলব্ধি করি না যে আজকে যদি তারেক মাসুদ থাকতেন, তাহলে একজন চলচ্চিত্র কর্মী হিসেবে, চলচ্চিত্র নির্মাতা হিসেবে এবং চলচ্চিত্র সংস্কৃতির বাংলাদেশের অন্যতম একজন অভিভাবক হিসেবে তিনি কি ভাবতেন, তিনি কিভাবে সেই বিষয়টাকে আহ কিভাবে চিন্তা করতেন, কিভাবে প্রতিক্রিয়া দিতেন, কিংবা কিভাবে সংগঠিত করার চেষ্টা করতেন আমাদের আজকের এবং আগামী দিনের আহ যারা সংস্কৃতির নেতৃত্ব দিচ্ছেন, যারা সংস্কৃতি চর্চাকে এগিয়ে নিচ্ছেন তাদেরকে। জি, ধন্যবাদ মামুন আপনাকে। আজ যেহেতু ১৩ই আগস্ট এবং আমরা স্মরণ করছি তারেক মাসুদ এবং মিশুক মুনিরের ১০ম মৃত্যুবার্ষিকী। এই ফাঁকে জানিয়ে রাখি, আজ আ প্রসূন রহমান তিনিও রয়েছেন আমাদের সাথে। তার একটি বই আমাদের কে তিনি উপহার দিয়েছেন। অর্থাৎ বাংলা ভাষাভাষী পাঠক এবং চলচ্চিত্রমোদী যারা রয়েছে তাদের জন্যে। বইটির নাম 'তারেক মাসুদ ও তার স্বপ্ন সংক্রান্ত'। আমি একটু অল্প করে দেখাই এই বইটি। এই বইটি আজই প্রকাশ হয়েছে এবং সেজন্য প্রসূন রহমানকে ধন্যবাদ। এই বই সম্পর্কে আমরা আপনার কাছে আসবো, তারেক মাসুদ সম্পর্কে। আমরা এই মুহূর্তে চলে যেতে চাই রঞ্জন সেনের কাছে। উনি যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। আ মিশুক মুনির আ আ মিশুক মুনির আমরা জানি যে আ একই দিন একই সাথে 'কাগজের ফুল' যে চলচ্চিত্রটি, সেটির আ যে শুটিং লোকেশন সেটি দেখার জন্য তারা যাচ্ছিলেন একই মাইক্রোবাসে করে। এবং রঞ্জনদা আ কাম নিশ্চয়ই মনে আছে, আমিও ছিলাম সেদিন 18 নিউজে। আমরা আ আ মানে আপনি ছিলেন সেদিন ড্রাইভিং সিটে, অর্থাৎ জয়েন্ট নিউজ এডিটর হিসেবে আপনি সেই সংবাদগুলো পাচ্ছিলেন। এবং আমরা সকলেই আসলে খুব আ আবেগ আপ্লুত হয়ে পড়েছিলাম। কিন্তু এর মধ্যেও আমরা আমাদের পেশাদারিত্বের জায়গা থেকে খবর পরিবেশন করে যাচ্ছিলাম। যদিও মানে অনেক সময় নিজের আপন প্রিয় মানুষদের আ খবর পরিবেশন করা খুব কষ্টকর হয়ে দাঁড়ায়। কিন্তু রঞ্জন সেন, আপনি সেদিন ছিলেন দায়িত্বে এবং আমরা যারা ছিলাম এটিএন নিউজে সেদিন, আমরা জানি যে কি রকম পাথর চাপা দিয়ে আমাদের খবরগুলো পরিবেশন করতে হয়েছিল। সেদিনের অভিজ্ঞতা যদি বলতেন এবং মিশুক মুনিরের যদি কোনো স্মৃতি আপনার থাকে সেটা যদি বলতেন। রঞ্জন সেন। বিধান, ধন্যবাদ। শুরুতে আমি একটু দুঃখিত, আমি একটু আসলে একটু হলো যে অসুবিধাজনক জায়গায় আছি। হ্যাঁ, তাও আমি বিধানকে বলছিলাম, কিন্তু বিধান যখন বলল যে স্যারের, মিশুক স্যার, আমরা সবাই স্যার ডাকি উনার, আমি বললাম যে ঠিক আছে, আমি যে অবস্থাতে থাকি আমি চেষ্টা করব বিধান। আহ উম আসলে এখানে অন্য যারা অতিথি আছেন তাদেরকেও আমি আমার শ্রদ্ধা জানাই। আহ, আসলে বিধান বলছিলেন, বিধান নিজেও এইসব জিনিসগুলো জানেন। এইটা সেই দিনের কথা যদি বলি, আরো কয়েক ঘন্টা আগে, এটা ওদিন সকাল বেলার দিকেই সেই সেই ভয়াবহ দুঃসংবাদ, যেটা বাংলাদেশের আহ, উম, আম, আম, গণমাধ্যম, বিশেষত সম্প্রচার গণমাধ্যম এবং স্যারের সাথে যেহেতু তারেক মাসুদও ছিলেন, তো সুতরাং আমাদের চলচ্চিত্র আহ, জগতের জন্য, চলচ্চিত্র অঙ্গনের জন্য যে বাংলাদেশে, মানে আমরা এটা সবাই কম বেশি জানি, আমাদের দেশে তো গুণী মানুষ খুব বেশি নাই।
তো উনাদের মতো এরকম দুইজন, হ্যাঁ, অসাধারণ গুণী কৃতি মানুষ এইভাবে চলে যাবে। বিধান বলছিলেন ওই দিনের ইয়ের কথা, তো এইটা আসলে আহ, ওই দিনটার কথা তো কখনো ভোলা যাবে না, কখনো ভোলা যাবে না এইটা। আহ, উম, ওই দিনের ওই দুর্ঘটনায় খুব মারাত্মকভাবে আহত হয়েছিলেন এইরকম একজনের মাধ্যমে প্রথম এই খবরটা আহ এই খবরটা আসে আহ মোর্শেদুল ইসলামের কাছে। হ্যাঁ, মোর্শেদুল ইসলামের কাছে প্রথম এসেছিল। হ্যাঁ, এবং আহ, এটা আহ, উম, স্যারের পরিবার, মিশুক স্যারের পরিবারও অনেক পরে পেয়েছিলেন। হ্যাঁ, কারণ আমার এটা এখনো মনে আছে, আমি আহ, দুর্ঘটনার আরো অনেকক্ষণ পরে আমি ভাবির সাথে কথা বলেছিলাম। হ্যাঁ, উনি তখনও জানেন না, উনি আমাকে বলছিলেন যে তোমার ভাই তো ওইখানে স্পট দেখতে গিয়েছে। হ্যাঁ, উনি তখনও জানতেন না এটা, যে মানে কি ঘটনা ঘটে গিয়েছে আর কি। তো উম তারপরে তো আম, পরে যখন আমরা সংবাদকর্মী হিসাবে আহ, 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 বিধান যে কথাটা বলছিলেন যে খুব মানে কঠিন ছিল আহ, নিজেকে আহ, নিয়ন্ত্রণে রাখা, নিজেকে স্বাভাবিক রাখা, তারপরও কাজ কাজ তো করতে হবে। তো আমরা বলি যে কোনো তথ্য যখন আমাদের কাছে আসে বা কোনো খবর যখন আসে বা যে কোনো ঘটনার তখন আমরা এটা আমরা বলি যে কনফার্ম হওয়া, নিশ্চিত হওয়ার জন্য বিভিন্ন ভাবে তো আমরা ওইসব সোর্স গুলোতে ইয়ে করলাম। আমরা খুব করে আশা করছিলাম যে খবরটা ভুল হবে। হ্যাঁ, কিন্তু দুর্ভাগ্য আমাদের সবার যে খবরটা পরে সত্যিই হলো। তো আহ, সেই দিনের এগুলো আসলে মানে কঠিন। হ্যাঁ, এগুলো বলা কঠিন। আহ একটা আমি তানভীর মোকাম্মেলের বিষয়ে বলার জন্য আমি কোয়ালিফাইড লোক না, আপনারা সবাই আছেন। আমি তারেক স্যারের মাসুদ। সরি তারেক মাসুদের ব্যাপারে তো আমি মিশুক স্যারের কথাটা বলি। আম, একটা হলো যে বাংলাদেশে আজকে আমরা টেলিভিশনে কাজ করি। আপনারা দেখেন বাংলাদেশের এই বিপ্লবটা হয়েছিল, আমরা সবাই কম বেশি জানি যে সেই 2000 সালে 21শে টেলিভিশনের মাধ্যমে। এবং সাইমন রিং, উনি ওনাকেও আমরা মাত্র কিছুদিন আগে হারালাম। সাইমন রিং এর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ছিলেন আমাদের মিশুক স্যার। হ্যাঁ, এবং বাংলাদেশে এরকম একজন মেধা প্রতিভা, এটা তো পরে তো স্যার আরো একটা বড় একটা আন্তর্জাতিক একটা কাজের জন্য বেশ কয়েক বছর দেশের বাইরে ছিলেন। পরে উনি যখন ফিরে আসলেন, আমার মতো আমরা যারা জুনিয়র অতটা জানিও না, অতটা শেখারও অতটা হয়তো সুযোগ পাইনি। হ্যাঁ, বিধান আছে, বিধান তো সব মানে ওর অসাধারণ একটা গুণ যে ও তো মানে এত লেখাপড়া করে। আমি এটা সবসময় বলি যে বর্তমান সময়ে বাংলাদেশের আহ, পুরো সংবাদপত্র জগতের সব থেকে মেধাবী, সব থেকে বেশি লেখাপড়া জানাদের মধ্যে একজন হলো বিধান নিবেরু। তো যাই হোক, আমরা স্যারকে পেয়ে তো মানে অনেক অনেক বড় আমাদের জীবনের অনেক বড় একটা প্রাপ্তি হয়েছিল, কিন্তু মানে দুর্ভাগ্য আমাদের যে অল্প দিনের মধ্যে ওনাকে আমরা হারিয়ে ফেললাম। একটা শেষ কথা বলি, এটা আমার নিজের উপলব্ধি যে মানে স্যারকে আমরা যে হারিয়েছিলাম, এটা শুধু ব্যক্তিগতভাবে আমার বা ব্যক্তিগতভাবে বিধানের লস না, বা স্যার তখন এটিএন নিউজে ছিলেন, এটিএন নিউজের লস না, বাংলাদেশের পুরো সম্প্রচার মাধ্যমের ক্ষতি। এবং এখন আমরা বিভিন্ন ধরনের গণমাধ্যম সম্পর্কে বা টেলিভিশন সম্পর্কে, বা এটাকে আরো একটু বড় করে যদি বলি ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যাপারে তার খবর বা খবর পরিবেশনার মান নিয়ে বিভিন্ন আহ, কথা শুনি, বিভিন্ন ধরনের প্রশ্নের মুখোমুখি হই। এইসব জিনিসের গাইডলাইন দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য মানে আমার জানা, আমি যতটুকু জানি দেখি, এটা আমাদের দেশের সন্দেহাতীত ভাবে বেস্ট লোক ছিলেন মিশুক মনির স্যার। আমাদের
জাতীয়ভাবে খুব দুর্ভাগ্য যে এরকম একজন অসাধারণ মেধাবী জ্ঞানী মানুষকে আমরা এরকম একটা ট্র্যাজিক ঘটনাতে হারালাম। আজকের দিনে স্যারের প্রতি আবার প্রণাম জানাই। জি, ধন্যবাদ রঞ্জন দা আপনাকে। আমি আমার যতটুকু মনে পড়ে যে মিশুক মুনির উনি সিইও ছিলেন এবং 18 নিউজের, এবং আমার মনে আছে যে উনি বাংলা পদ্ধতি ব্যবহার করে বিভিন্ন যে কারিগরি দিকগুলো উনি সমাধান করে দিতেন। মানে কোনো ক্যামেরা নষ্ট হলে উনি নিজেই স্ক্রুড্রাইভার নিয়ে সেটা খুলে ঠিক করে দিতেন। যদি ইলেকট্রনিক ওয়াচ যেটা ক্লক সেটা যদি নষ্ট হতো, উনি একটা চেয়ার টেনে দাঁড়িয়ে সেটা খুলে নিজেই ঠিক করে নিতেন। উনার একটা ম্যাকগাইভার ছুরি, যেটাকে আমরা সুইস নাইফ বলি, সেটা সবসময় কোমরে নিয়ে রাখতেন, এবং যে কোনো কিছু মানে ঠিক করতে হলে তাৎক্ষণিক নিজেই এটা সমাধান করে দিতেন। আমার মনে আছে যে অটো কিউ যেটা যেটা দেখে সংবাদ পাঠ করা হয়, সেই অটো কিউটা কিন্তু বাঙালি বুদ্ধিতে তিনি তৈরি করে দিয়েছিলেন কম খরচে। তো এই যে এক ধরনের, তারপর কানেক্টিং বাংলাদেশ বলে যে অনুষ্ঠানটি হয়, সেটির যে প্রযুক্তিগত দিক, সেটি খুব সহজে, খুব মিনিমালিস্ট অ্যাপ্রোচে, কম খরচে উনি কিন্তু সেই সেটআপটা করে দিয়েছেন, যেটা আসলে সত্যিই প্রতিকৃত। এবং এই অনুষ্ঠানটিকে মানে তুলে ধরা হয়েছিল পরবর্তী সময়ে আল জাজিরায়, যে এই অনুষ্ঠানটি আসলে কিভাবে সম্পন্ন হয়েছিল, যে দূর থেকে গ্রামান্তর থেকে মানুষ সংযুক্ত হচ্ছিল টেলিভিশনের মাধ্যমে এই টেলিমেডিসিন বা ডাক্তারদের সাথে। মিশুক মুনিরের অবদান সত্যি আসলে যারা টেলিভিশন মাধ্যমে কাজ করেছেন কাজ থেকে তারা জানেন। আমরা এই মুহূর্তে প্রসূন রহমান আপনার কাছে যেতে চাই। সেটি হচ্ছে যে আপনি তারেক মাসুদের খুব কাছাকাছি ছিলেন, সময় কাটানোর সুযোগ পেয়েছেন, এবং আমরা এও জানি যে তাকে নিয়ে আপনার একটা নিজস্ব যাত্রা বা জার্নি রয়েছে। সেই জায়গাগুলো জানতে চাইবো। পাশাপাশি এটাও জানতে চাইবো যে কাগজের ফুল যে ছবিটি অসমাপ্ত রয়ে গেছে, সেটির শেষ অবস্থা কি? আমরা জানি যে ক্যাথরিন মাসুদের সাথে আপনার একটি যোগাযোগ রয়েছে। প্রসূন রহমান। হ্যাঁ, একটা বিষয় হচ্ছে যে দেখতে দেখতে আমরা প্রায় 10 বছর পার করে ফেললাম তারেক ভাই মিশুক ভাইকে হারানোর, এবং তাদের সঙ্গে আমাদের আরো 3 সহকর্মী, ক্যামেরা সহযোগী ওয়াসিম ভাই, আর ড্রাইভার মুস্তাফিজ, এবং ওই দিনই প্রথম গেছিলেন আরেকজন, যিনি গেছিলেন জামাল, মাটির বাড়ি তৈরি করবার জন্য কাপাসিয়া থেকে। তো আহ, যেটা বলছিলেন রঞ্জনদার কথাও শুনছিলাম আমরা, ব্রডকাস্ট জার্নালিজমের প্রতিনিধি ছিলেন অনেক কিছুই, আপনি নিজেও যেন আপনার কাজ করেছেন যারা। মিশুক ভাই 11 তারিখ, 13 তারিখ তো দুর্ঘটনা, 11 তারিখ পর্যন্ত মিশুক ভাই অন্য একটা আন্তর্জাতিক প্রজেক্টের সঙ্গে যুক্ত ছিলাম আমি। 11 তারিখ সন্ধ্যায় আমি মিশুক ভাই, আমরা একই গাড়িতে ফিরছিলাম, মিশুক ভাইকে এরিয়ানের সামনে নামিয়ে দেয় আমার শেষ স্মৃতি। তো তারেক ভাইয়ের সঙ্গে যে ব্যাপারটা, সেটা বলছেন যে শেষ 4 বছর সময় তার সব কর্মপরিকল্পনা এবং তার স্বপ্ন সবগুলোর সঙ্গেই জড়িয়ে থাকবার প্রয়োজন ছিলেন। বিষয় যেটা হয় যে আমরা যেরকম জানি যে নির্মাতা, একজন নির্মাতার তো আসলে অনেক পরিকল্পনা থাকে কাজের। তো শেষ সময়টাতে এসে তারেক ভাই একটু একটু মৃত্যু চিন্তায়ও তাড়িত ছিলেন। আমাদের সঙ্গে শেয়ার করতেন সবকিছু, আমরাও জানার চেষ্টা করতাম, তার অনেক অনেক পরিকল্পনা ছিল। তো উনি একটা কথা খুব গুরুত্বের সঙ্গে বলতেন যে একজন মানুষ যখন পরিণত হয়ে উঠবার জন্য, চলচ্চিত্র নির্মাণ তো অ্যাকচুয়ালি একটা বহুমুখী শিল্পকে একসঙ্গে ধারণ করে, শিল্পের সবগুলো শাখা যেখানে এসে মিলিত হয় চলচ্চিত্র। তো একজন নির্মাতাকেও আসলে তৈরি হওয়ার জায়গা থেকে এই শিল্পের সবগুলো শাখার উপর যেমন দক্ষতা থাকবার প্রয়োজন পড়ে, তেমনি শিল্পের উপর, প্রযুক্তির উপর দক্ষতা থাকবার প্রয়োজন পড়ে। এবং পৃথিবীতে বোধহয় আর কোনো পেশা নাই এরকম চলচ্চিত্রের মতো, যেটা যেই পেশায় মানুষ জীবন বুঝতে হয়, সমাজ বুঝতে হয়, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, ধর্ম, দর্শন, সবকিছুর উপরই সঙ্গে একটা জানা বোঝার ব্যাপার থাকে। তো এই সব প্রক্রিয়া পেরিয়ে একজন নির্মাতা যখন ম্যাচিউর, পরিণত হয়ে ওঠার সর্বোচ্চে পৌঁছায়, ওই সময়টুকু যখন আসে, তখন যদি তাকে হারিয়ে ফেলতে হয়, এটি সবচেয়ে দুঃখজনক। তো উনার আমার যেটি মনে হয়েছে যে উনি বোধহয় তার ওই জায়গাটুকু ম্যাচিউরিটির জায়গা থেকে, সৃজনশীলতার জায়গা থেকে, পরিণত হয়ে ওঠার জায়গা থেকে শীর্ষে পৌঁছেছিলেন। এটি বাংলাদেশের প্রেক্ষাপটে নয়, পুরো আন্তর্জাতিক প্রেক্ষাপটে। উনি বাংলাদেশ পৃথিবীর যে কোনো দেশে থাকলেই, বা ওই সময়ের পৃথিবীর যে কোনো নির্মাতার সমমানের ম্যাচিউরিটি, দক্ষতা, প্রযুক্তিগত হোক বা সৃজনশীলতার জায়গা থেকে হোক, পাঠ
প্রজ্ঞা, উইজডমের জায়গা থেকে, হ্যাঁ, সবগুলো জায়গা থেকেই উনি, বা ক্রাফটিংকে, চলচ্চিত্র নির্মাণের ক্রাফটিংকে আয়ত্ত করবার জায়গা থেকে, সবগুলো জায়গা থেকে উনি পরিণত হয়ে ওঠার শীর্ষে পৌঁছেছিলেন। তো ঠিক ওই সময়টাতেই আমরা হারিয়েছি, এবং ওনার এই হারিয়ে যাওয়ার একটা ভয় ওনার মধ্যে কাজ করতো, যে মানুষ যখন ওইটুকু ম্যাচুরিটি অর্জন করতে একজন মানুষের 50 বছর লেগে যায়, এবং যখন 50 বছর হয়ে যায় তখন তাকে আসলে দিন গুনতে হয় মৃত্যুর। বাংলাদেশের যে প্রেক্ষাপটে, বাংলাদেশের যে লাইফ এক্সপেক্টেন্সি আমাদের ওই সময়টাতে, তো উনি ফান করছিলেন একটা সময়, যে নিউজ হয়েছিল আমাদের গড় আয়ু ছিল এই দেশের 49, তো কয়েক বছর পরে এটা একটা ইমপ্রুভ হয়ে 60-তে যখন পৌঁছায়, এখন তো আরো বেশি, ওই সময়টাতে 60-তে যখন পৌঁছায় তখন উনি খুশি হয়েছিলেন। হ্যাঁ, দেখো তাহলে আমাদের আরো কিছুদিন বাঁচবার সম্ভাবনা আছে। তো এইরকম আর কি। এখন এই যে স্বপ্ন পরিকল্পনাগুলো উনি শেয়ার করতে খুব পছন্দ করতেন, হ্যাঁ, সবার সঙ্গে। আমরাও জানতে চাইতাম, যে কারণে আমার অনেকগুলো লেখাতেও এসছে এই বিষয়টা, যে আপনারা জানেন যে প্রজেক্টটি করতে গিয়ে দুর্ঘটনাটি হয়েছিল, কাগজের ফুল, এটি মাটির মানুষের প্রিকুয়েল ছিল। তো আমার খুব কৌতূহল হতো যে আমরা সবাই তো সিকুয়েল করে, প্রিকুয়েল কেন এখন, হ্যাঁ, প্রিকুয়েল কেন? তো তো এর ব্যাখ্যা তো উনি দিয়েছিলেন, এটা এখন সবাই জানেন, যে এটা আমরা, যিনি মাটির ময়নার যে জয়ন্ত চট্টোপাধ্যায়ের যে ক্যারেক্টারটি, এই চরিত্রটির যুবক সময়ের গল্প, তার চোখের সামনে দেখা দেশভাগের গল্প ছিল সেটি। তো আমার খুব জানার কৌতূহল হতো যে যদি সিকুয়েল নির্মাণ করতেন তাহলে কোন গল্পটি আপনি নির্বাচন করতেন। তো যখনই জিজ্ঞেস করতাম উনি দাঁড়িয়ে পড়তেন, এতদিন কি বাঁচবো? আমিও নাছুর বান্ধার মতো লেগে থাকতাম, না বলেন যদি যদি বাঁচেন, বাঁচবেন না কেন, যদি বাঁচেন, তখন তো যদি বেঁচে থাকি তাহলে এই মাটির ময়নার যে আনু, তার তরুণ বয়সের গল্প আমি বলতে চাইবো, তার চলচ্চিত্রকার হয়ে ওঠে। তো আপনি জানেন সবাই যে মাটির ময়না এক ধরনের আত্মজৈবনিক গল্প, তার ছেলেবেলার মাদ্রাসা জীবন থেকে মুক্তিযুদ্ধের মাধ্যমে মুক্তি পাওয়া ওই সময়টুকুকে ধরে, মুক্তিযুদ্ধের ব্যাকড্রপে। তো এইটা তার যুবক বয়সের গল্প বলবার খুব আকাঙ্ক্ষা ছিল, এবং অপু ট্রিলজি সমমানের একটা ট্রিলজি তার তার স্বপ্ন ছিল, তার লক্ষ্য ছিল। তো এখন এর পাশাপাশি আরো অনেকগুলো প্রকল্পই ছিল, যে নির্মাতার তো আসলে কয়েক ধরনের পরিকল্পনা থাকেন, স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী। তো এইরকম অনেকগুলো পরিকল্পনাই ছিল। তো এর মধ্যে কিছু অসমাপ্ত, কিছু হাফ ডান, কিছু আমরা আমরা শেষ করবার চেষ্টা করেছি। তারপর জানেন তারেক ভাইয়ের যে প্রতিষ্ঠান অডিও ভিশন, সেটাকে ট্রাস্টে পরিণত করা হয়েছে, তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট। সেই ট্রাস্ট থেকে তার অসমাপ্ত কাজগুলো এগিয়ে নেওয়া হচ্ছে। ক্যাথরিন এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন, আমরা তাকে সহযোগিতা করবার চেষ্টা করছি, কিছু কাজ আমরা যৌথভাবে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। শুধু অসমাপ্ত চলচ্চিত্র না, আর প্রকাশনাও। আপনি জানেন যে আমার এই বইটি না, শুধু এই বইটি তো আমার নিজের উদ্যোগে, আমি যেটি গত 10 বছরে তাকে স্মরণ করে বা অন্যান্য বিষয় লেখা হয়েছে, মুভি আনার আয়োজনে একটি স্মারক বক্তৃতা সহ আমার নিজের নেয়া একটি ইন্টারভিউ। তো আর আপনারা জানেন যে আমি একটি তারেক মাসুদকে নিয়ে নির্মিত একমাত্র প্রামাণ্য চলচ্চিত্র ফেরা, সেটি করা। তো এই সবগুলো মিলিয়ে এক ধরনের তাকে স্মরণ না, শুধু এক ধরনের নির্মাতার কাজের একটা জার্নির একটা ডকুমেন্টেশনেরও ব্যাপার আছে। তো এটা আমাদের এখানে অনেকেই যেটা বলেন যে তারেক মাসুদ, হ্যাঁ, তার ভাবনা, তার সৃজনশীলতা থেকে শুধু বাঁচিয়ে রাখবার এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে। সো তারেক মাসুদ আমাদের দেশের যে ওয়েল ডকুমেন্টেড ফিল্ম মেকার, যে যাকে নিয়ে যে প্রকাশনা আছে, চলচ্চিত্র আছে। তো এই প্রক্রিয়াটি আসলে চলমান, এই প্রক্রিয়াটি আসলে চলমান। আপনার আরেকটি প্রশ্ন ছিল সম্ভবত কাগজের ফুল নিয়ে, তাই তো দোকানদার? জি, জি, কাগজের জি। ফুলের কথা আপনি জানেন যে এটিকে তার মারা যাওয়ার পর এটিকে স্পেশাল ক্যাটাগরিতে সরকারি অনুদান, নর্মালি তো আমরা নির্মাতারা, স্বাধীন নির্মাতারা আমরা আবেদন করি অনুদানের জন্য। তো ওইখানে ওই সময়টাতে বিশেষভাবে ক্যাথরিনকে আমন্ত্রণ জানানো হয় জমা দেওয়ার জন্য, স্পেশাল ক্যাটাগরিতে অনুদান দেওয়া হয়। এখন কাগজের ফুলের যে ব্যাপ্তি, যে আয়োজন, যে প্রয়োজনীয় দরকার, এটি এটি একটা দীর্ঘ প্রস্তুতিরও ব্যাপার। তো এর সঙ্গে আসলে দুটো বিষয় যুক্ত। একটি বিষয় হচ্ছে যে ক্যাথরিনের এখানে থাকা, হ্যাঁ, যদি কারণ চলচ্চিত্রটি নির্মাণ করতে হবে ক্যাথরিনকে। তো যদি ক্যাথরিনকে নির্মাণ করতে হয়, ক্যাথরিনকে এখানে বাংলাদেশে থাকবার প্রয়োজন। তো আমরা আসলে ব্যর্থ হয়েছি ক্যাথরিনকে এখানে রাখবার চেষ্টা করতে গিয়ে।
হ্যাঁ, এই ব্যর্থতাটি আসলে আমাদের ব্যর্থতা, ক্যাথরিনের দিক থেকে না। আমরা তাকে কোনো এখানে উপার্জনের আয়োজন করে দিতে পারি। উপার্জনটি কি হতো, উনি তো নিজে নির্মাতা ছিলেন না, উনি ছিলেন প্রযোজক। প্রযোজক অর্থে বাংলাদেশে যে অর্থে প্রযোজক বলা হয়, যিনি ইনভেস্ট করেন শুধুমাত্র সেই অর্থে না, ক্রিয়েটিভ প্রডিউসার। হ্যাঁ, তো ক্রিয়েটিভ প্রডিউসার প্লাস এডিটর। নির্মাণের জায়গা থেকে কাগজের ফুলের যে ব্যক্তি, এই ব্যক্তিটিকে ধারণ করবার জন্য যে আয়োজনের দরকার, যে প্রস্তুতির দরকার, সেটার জন্য অনেক সময়ও দরকার। হ্যাঁ, এখন এইটার জন্য এই প্রস্তুতি নিতে হলে ক্যাথরিনকে এখানে থাকতে হবে। আমরা এখানে তাকে রাখতে পারিনি। আমার মনে হয়েছে যে আমরা হয়তো তাকে, কারণ তার পরিবারের সবাই অধ্যাপনা করেন, ক্যাথরিন নিজেও কিন্তু অধ্যাপনা করছেন এখন আমেরিকাতে, নিউকের হ্যামফিস্ট ইউনিভার্সিটিতে। উনি কিন্তু দক্ষিণ এশিয়ার চলচ্চিত্র পড়াচ্ছেন, কিন্তু আমরা তাকে এখানে রাখতে পারিনি। আমরা যদি তাকে এখানে রাখতে পারতাম, কোনো একটা ইনস্টিটিউটের দায়িত্ব দিতে পারতাম, বা নতুন কোনো ইনস্টিটিউট গড়েও দায়িত্ব দেওয়া যেত, সেটি তারেক মাসুদের নামে হোক বা এক্সিস্টিং কোনো ইনস্টিটিউটের দায়িত্ব, আমরা উপকৃত হতাম, চলচ্চিত্র কর্মীরা উপকৃত হতাম, আমাদের দেশের চলচ্চিত্র কর্মীরা নিতে পারতো তার কাছ থেকে। তার এখান থেকে নেওয়ার কিছু ছিল না, বা আমরা তার কাছ থেকে নিতে পারতাম অনেক। তো আমাদের দুর্ভাগ্য, আমরা তাকে এখানে রাখতে পারিনি, কারণ জীবিকার তো প্রয়োজন আছে। উনি তার ইন্টারনেট যোগাযোগে মনে হয় একটু সমস্যা হচ্ছে। করেন। আমরা আমার মনে হয় যে আমরা এই ফাঁকে বেলায়েত হোসেন মামুন আপনার কাছ থেকে ঘুরে আসি, ওনার ইন্টারনেট যোগাযোগটা যদি ঠিক হয়। ঠিক আছে, আমরা বেলায়েত হোসেন মামুন আপনার কাছে যেতে চাইছি, যে আপনি শুনতে পাচ্ছেন তো? শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমরা আপনার কাছে জানতে চাইছি যে এই যে মানে বছর বছর এক ধরনের আচ্ছা, আয়োজনের মধ্য দিয়ে আমরা যে স্মরণ করি এবং স্মরণ সভা হয়, কিন্তু বর্তমানে যারা চলচ্চিত্র নির্মাণ করছেন বা ধারাবাহিক ওয়েব সিরিজ নির্মাণ করছেন, তাদের ভেতর কতটুকু তারেক মাসুদের বা ধরুন মিশুক মুনীরের তাদের যে চিন্তা চেতনা এবং ধ্যান ধারণা ছিল, যেমন যদি বলি যে ধরুন আহ, আহ, আ- আ- তাদের যে ভাবনার যে ধরন, জাতীয়তাবাদী এই যে চিন্তা চেতনা এবং দেশের মানুষকে এই স্বাদেশিকতার এই যে ধ্যান ধারণা তারা ধারণ করতেন নিজের ভেতর, এবং নিজস্ব প্রযুক্তিকে ব্যবহার করে নিজস্ব চলচ্চিত্র নির্মাণ, এই সমস্ত কিছু, অর্থাৎ সবকিছুর ভেতরই বাংলাদেশ, আহ, মাতৃভূমি এবং জাতীয়তাবাদ, এই সমস্ত কিছুই কিন্তু ঘুরে ফিরে আসতো। সেই ধরনের ছাপ বা প্রচ্ছাপ কি আসলে দেখা যায় কিনা? আপনি যেহেতু অনেক কর্মশালার আয়োজন করেন, সেখানে অনেক তরুণ আহ, নির্মাতা হতে চায় এমন ইচ্ছুক অনেক তরুণরা যুক্ত হয়। তো তাদের ভেতর আসলে কতটুকু আগামীর তারেক মাসুদ বা আগামীর মিশুক মুনির দেখতে পান বা পান কি আদৌ? পৃথিবীর কোনো ইনস্টিটিউট বা পৃথিবীর কোনো প্রতিষ্ঠানের কোনো মানে প্রথাগত ট্রেনিং দিয়ে কখনো চলচ্চিত্রকার নির্মাণ করা, মানে চলচ্চিত্রকার তৈরি করা যায় না। চলচ্চিত্রকার বা শিল্পী আসলে তার ভেতরে শিল্পী সত্তা থাকতে হয়, এবং সেই শিল্পী সত্তা না থাকলে কাউকে গড়ে পিটে শিল্পী বানানো যায় না। তো আমাদের এখানেও সেরকমই, মানে অনেক মানুষ, অনেকে আগ্রহী চলচ্চিত্রকার হওয়ার জন্য, অনেকে আগ্রহী এবং অনেকে কাজও করছেন, কিন্তু সবাই তো চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের মতো, তারেক মাসুদ যে জীবনটা যাপন করেছেন, তিনি যে সংগ্রাম করেছেন, তিনি যে সততা এবং শুদ্ধতার চর্চা জীবন জুড়ে করে গেছেন তার সংস্কৃতির লড়াইয়ে, সেই লড়াইটা লড়বার জন্য এক ধরনের প্রস্তুতি থাকতে হয়, একজন মানুষের ভেতরের নিজস্ব প্রস্তুতি, যেটা তারেক ভাই আমাদের সাথে দীর্ঘদিনের সম্পর্কের খাতিরে প্রচুর আড্ডা, প্রচুর বাহাস, প্রচুর প্রচুর সময় কেটেছে একসাথে,
সাংগঠনিক পরিসরে, ব্যক্তিগত পরিসরে, এবং সেই জার্নির ভেতর দিয়ে যেটা বোঝা যায় সেটি হচ্ছে যে তারেক মাসুদ তার নিজের মতো করে একজন মানে একজন তারেক মাসুদ হয়ে উঠেছেন। এটা অন্য কারোর মধ্যে মানে প্রবিষ্ট করানো মুশকিল বা যায় না আসলে। ফলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে তারেক মাসুদকে যেটা করি, ইনফ্যাক্ট তারেক মাসুদের কাজ, তারেক মাসুদের আহ, তার কাজের তো মানে বিচিত্র কাজ, তাই না? লেখালেখি, চলচ্চিত্র নির্মাণ, আন্দোলন, এবং যে বিষয়গুলো নিয়ে তিনি আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, আসলে সময় দিয়েছেন। আসলে আমি আমি হ্যাঁ, একটু আপনার সাথে যোগ করে রাখি, সেটা হচ্ছে যে ঠিক তাকে প্রবিষ্ট করার কথা বলছিলাম না, বলছিলাম যে এরকম একই রকম প্রতিশ্রুতিশীল, এই যে যারা আসলে একসময় একই রকম কেউ কারো ভাবধারা নিয়ে মতো হয় সামনে না, এগিয়ে আসে। কেউ কারো মতো হয় না। সেটাই মানে প্রত্যেকে কারো ইউনিক, কারো মতো আমি প্রত্যেকে বলছি যে ইউনিক। একই রকম না হলেও কিন্তু সেই প্রতিশ্রুতিটা আছে যে বাংলাদেশের মুখ হয়ে ওঠা, যে তারেক মাসুদ যেরকম বাংলাদেশের মুখ হয়ে উঠছিলেন চলচ্চিত্র মানে বহির্বিশ্বে, আন্তর্জাতিক অঙ্গনে, সেরকম এক এক ধরনের কমিটমেন্টের জায়গাটা মানে আছে কিনা, যে আসলেই সত্যি সত্যি চলচ্চিত্র যাপন করার জন্য আসা। সেই মানে তারেক মাসুদ যেরকম করে চলচ্চিত্র যাপন করতেন, সংসার করতেন, তার যে জীবন যাপনের ভেতর তিনি যেভাবে আসলে সংশ্লিষ্ট করে নিয়েছিলেন গোটা চলচ্চিত্র নির্মাণ প্রক্রিয়াকে, সেরকম আমি আসলে আসলে আমি আসলে চলচ্চিত্র নির্মাতা হিসেবে তারেক মাসুদকে যতখানি ভালোবাসি, তার চেয়ে বহু গুণ বেশি ভালোবাসি চলচ্চিত্র নির্মাতার বাইরে পূর্ণাঙ্গ তারেক মাসুদকে। এবং আমার কাছে মনে হয় তারেক মাসুদকে যদি কেউ জানতে চেষ্টা করে তাহলে সে বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করবে যে তারেক মাসুদের চলচ্চিত্রের ভেতরে যে কটা ছবি উনি বানাতে পেরেছেন তার জীবদ্দশায়, আহ সেই চলচ্চিত্রগুলোর মধ্যে তারেক মাসুদের উপস্থিতি, তারেক মাসুদের চিন্তার উপস্থিতি, তার যে ব্যক্তিগত প্রজ্ঞা এবং দূরদৃষ্টি এবং যে প্রস্তুতি, সেটার খুব সামান্য অংশই এসেছিল। আসলে আমরা বড় কাজগুলো তার কাছে পেতে যাচ্ছিলাম বা পেতে পারতাম, সেই সময় উনি খুন হয়েছেন আসলে। আমাদের অব্যবস্থাপনা, আমাদের জানি না, মানে অনেক কিছুই হতে পারে। মানে আমার দৃষ্টিতে তারেক মাসুদ মিশুক মনির যেভাবে নিহত হয়েছেন সেটাকে আমি খুন বলবো আর কি। বলিও ইনফ্যাক্ট। তো আমি বলছিলাম যে তারেক মাসুদের বা মিশুক মনির বা এই কীর্তিমান মানুষ যারা, তারা প্রত্যেকে ইউনিক, হ্যাঁ, এবং তাদের নিজস্ব জীবনের যে লড়াই, সেই লড়াইয়ের ভেতর দিয়ে একেবারে শৈশব থেকে তাদের যে বেড়ে ওঠা, সেই বেড়ে ওঠার ভেতরে নানা ধরনের বহু স্তরিক বিচিত্র অভিজ্ঞতার কারণে, বিচিত্র লড়াইয়ের কারণে, আহ এবং সেই লড়াইয়ের ভেতরে বিচিত্র সব মানুষের সাথে তাদের সম্পর্কের কারণে তারা একটা ভিন্নতর জায়গায় পৌঁছেছিলেন তাদের নিজস্ব জীবন দর্শনের ক্ষেত্রে। এবং সেই জীবন দর্শনের আলোকে যখন তিনি আমাদের জাতিকে দেখছেন, আমাদের সংস্কৃতিকে দেখছেন, আমাদের ইতিহাসকে দেখছেন, তখন তার নিজের ভেতরের যে মৌলিক প্রশ্ন, তার যে নিজের ভেতরের যে অস্বস্তি, সেটাকে তিনি ব্যাখ্যা করতে শুরু করেছেন তার শিল্পকর্মের ভেতর দিয়ে। সেটা কেউ লেখায় করেন, কেউ চলচ্চিত্রে করেন, কেউ হয়তো অন্য কোনো ফর্মে করেন, কিন্তু এই প্রক্রিয়াগুলো একই রকম। তো আজকের যারা তরুণ, আজকে যারা যারা কাজ করছেন, আমরা যারা কাজ করছি, আমরা সবাই তো সেই সব অভিজ্ঞতার ভেতর দিয়ে যাইনি। ফলে তারেক মাসুদের মতো ওই গভীর দৃষ্টি বা জহির রায়হানের যে একটা সামগ্রিক চেতনা, একটা মানে আমাদের পুরো ইতিহাসকে নিয়ে, বা আলমগীর কবিরের যে জার্নি, কিংবা তানভীর মোকাম্মেলের যে চলচ্চিত্র নির্মাণ, তাদের মতো কাজের জায়গা থেকে, মানে তাদের কাজের ভেতর দিয়ে তারা যা বলতে চেয়েছেন, সেটা কিন্তু আজকের তরুণদের থেকে বা আজকের যারা কাজ করছেন তাদের বাস্তবতা থেকে অনেক ভিন্ন। এবং মানে এই আমি ভিন্নতা একটা জিনিস মনে করি যে মানে বড় শিল্পী হয়ে ওঠার পেছনে কিন্তু সময়ের একটা ভূমিকা থাকে, যে সময়টা ওনারা নিশ্চয়ই, অতিক্রম নিশ্চয়ই, করেন। ওনারা নিশ্চয়ই। ৭১ দেখেছেন, মহান মুক্তিযুদ্ধকে দেখেছেন। তো এইটা একটা অনেক বড় ভূমিকা পালন করেছে তাদের এই হয়ে ওঠার পেছনে। আমি প্রসূন রহমান আপনার কাছে আ শেষ আ আ বারের মতো যেতে চাই এবং আমরা আপনার এই আলোচনার মধ্য দিয়ে শেষ করব। ছোট করে সংক্ষিপ্ত করে যদি বলতেন যে তারেক মাসুদের যে কাজগুলো রয়েছে, অন্যান্য দেশে আমরা যেটা দেখি যে একটি মানে সামগ্রিক কাজগুলোকে নিয়ে এক এক ধরনের সুলভ সংস্করণ পাওয়া যায়, বা তারেক মাসুদের সকল যে আ
সিনেমাগুলো রয়েছে সেগুলোকে এক মলাটে আনা বা এক জায়গায় পাওয়া যেতে পারতো কিনা, এটা একটা বিষয়, কারণ যেহেতু ট্রাস্ট রয়েছে একটি। এবং আরেকটি বিষয় জানতে চাইবো, সেটি হচ্ছে যে সরকারিভাবে এটার কোনো উদ্যোগ চোখে পড়েছে কিনা, যে তারেক মাসুদ শুধু নয়, জহির রায়হান, তারপর আলমগীর কবির, যারা বড় বড় চলচ্চিত্র নির্মাতা রয়েছেন, আমরা তো আসলে এক অর্থে দুর্ভাগা, কারণ বড় চলচ্চিত্র নির্মাতাদের আমরা কোনো না কোনো ভাবে অপঘাতে মৃত্যু হতেই দেখেছি বাংলাদেশে। তো এই যে বড় নির্মাতাদের চলে যাওয়া এবং চলে যাওয়ার পর তাদেরকে মনে রাখার জন্য, ধরে রাখার জন্য তাদের স্মৃতি, তাদের চলচ্চিত্র কর্মগুলোকে একসাথে পাওয়া, একসাথে সংগৃহীত করা, এই সমস্ত উদ্যোগের ব্যাপারে যদি কিছু বলতেন আপনি। সরকারিভাবে আসলে কোনো উদ্যোগই নাই। আপনি জানেন যে আমরা পার্শ্ববর্তী দেশে এনএফডিসি তেও দেখি, তাদের যারা লিজেন্ড তাদের সবার উপরেই এর এক ধরনের প্রামাণ্য চলচ্চিত্র থেকে শুরু করে আর্কাইভাল ডকুমেন্টস গুলোকে একসাথে করা হয়। আমাদের এখানে সেই উদ্যোগটা নাই। তারেক ভাই মারা যাওয়ার ঠিক ইমিডিয়েট পরে ডিএফপি থেকে একটা প্রপোজাল আসে যে তারেক মাসুদের উপর একটা ডকুমেন্টারি চলচ্চিত্র নির্মাণের একটা প্রস্তাবনা জমা দেওয়ার জন্য। তো আমরা খুব দ্রুতই একটা চিত্রনাট্য তৈরি করে আমরা জমা দিই, তারপরে বাজেট চাওয়া হয় সেটাও জমা দিই, কিন্তু তারপরে আর কোনো রেসপন্স আসেনি সেই দিক থেকে। এইগুলো সরকারি, কিন্তু ট্রাস্টের পক্ষ থেকে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। যেমন আমি আপনাকে বলি যে তার বেশ কিছু কাজ একসঙ্গে ইউটিউবে পাওয়া যায়। ইউটিউবে হচ্ছে আপনার তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট নামে একটি চ্যানেল আছে, যেখানে তারেক ভাইয়ের আদম সুরত ছাড়া বাকি সবগুলো কাজই সেখানে আছে। দর্শক যে কোনো সময়ই চাইলে সেটা অ্যাক্সেস করতে পারেন। এমনকি আমার নির্মিত এই প্রামাণ্য চলচ্চিত্রটিও সহ, এই আমার নির্মিত যে প্রামাণ্য চলচ্চিত্র ফেরা, এটি কিন্তু প্রযোজক তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট। তো ক্যাথরিন ছিলেন সেটি নির্বাহী পরিচালক। তো এটিও অনলাইনে আছে। আর প্রকাশনাগুলোর ক্ষেত্রে এখন আলাদা আলাদা ভাবে আছে, নিশ্চয়ই ফিউচারে সেগুলো একসঙ্গে সমগ্র হিসেবে, কিন্তু পাঠক অ্যাক্সেস করতে পারছে এখনই, যে কেউ চাইলেই, যেমন চলচ্চিত্র যাত্রাটি ছিল না, এটি আবার কোনো প্রকাশিত হয়েছে কথা প্রকাশ থেকে, চলচ্চিত্র লেখা প্রথমা থেকে, এবং সাক্ষাৎকার সংকলন যেটি চলচ্চিত্র কথা, সেটিও কথা প্রকাশ থেকে বেরিয়েছে। তো এই মুহূর্তে তার 3টি বই তার অ্যাভেলেবল আছে। তো পাঠক, আগ্রহী চলচ্চিত্র কর্মী যে কেউ যে কোনো সময় 3টি বই অ্যাক্সেস করতে পারছেন। এবং আমার যে বইটি তারেক মাসুদের ও তার স্বপ্ন সংক্রান্ত, এই বইটিও চন্দ্রবিন্দু প্রকাশনায় আছে, চন্দ্রবিন্দুর অনলাইনে এটিও অ্যাভেলেবল, যে কেউ এটি অনলাইন থেকে অর্ডার করতে পারেন। তো এখন ধরেন ডিজিটাল যোগাযোগের ক্ষেত্রে এগুলো সবই সহজ হয়ে এসেছে। যেমন ইউটিউবের কথা, আবার ধরেন কিছু কিছু কাজ অনলাইনে, আপনি যে নতুন জি, মাটির ময়না চলচ্চিত্রটি আছে, মাটির ময়না চলচ্চিত্র আছে। জি, আমরা বুঝতে অন্য পেরেছি যে কাজগুলো জি হয়তো জি, ধন্যবাদ প্রসূন রহমান। আমরা ফিউচারে বুঝতে পেরেছি যে তারেক মাসুদের কাজগুলো বর্তমানে যে মেমোরিয়াল ট্রাস্টের যে চ্যানেল রয়েছে, ইউটিউব চ্যানেল, সেই চ্যানেলগুলোতে একটি সংকলিত অবস্থার মধ্যে আছে। তো আমরা আজকে এই ১৩ই আগস্ট এই গুণী মানুষদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের এই অনুষ্ঠানটি করেছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত ছিলেন, বেলায়েত হোসেন মামুন, প্রসূন রহমান এবং রঞ্জন সেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। এবং দর্শক যারা আমাদের এই অনুষ্ঠান দেখলেন, তাদেরকেও ধন্যবাদ জানিয়ে আমাদের এই আজকের সাম্প্রতিক শেষ করছি। সবাইকে শুভরাত্রি। সংবাদ প্রকাশকেও ধন্যবাদ, তারেক ভাই এবং মিশুক ভাই সহ আমাদের প্রয়াত চলচ্চিত্র কর্মীদেরকে আজকের দিনে স্মরণ করবার জন্য অনেক জি, ধন্যবাদ। ধন্যবাদ।